আলোচনার বিষয় হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। প্রাত্যহিক সমাবেশ বলতে ডেইলি অ্যাসেম্বলিকে বোঝায়। আচ্ছা, প্রাত্যহিক সমাবেশ কখন হয়? আমরা কি কেউ বলতে পারি? কেউ কি একটু শেয়ার করতে পারবেন? প্রাত্যহিক সমাবেশ সম্পর্কে ধারণা আছে, অল্প হলেও ধারণা আছে এরকম। প্রত্যেক সমাবেশ বলতে আসলে কি বুঝায়? কে বলতে পারবেন? কেউ পারবেন? ওকে। জি স্যার, এটা হচ্ছে ওই ক্লাস শুরুর পূর্বে সকল স্টুডেন্টদেরকে ফিল্ডে দাঁড় করায় নিয়ে তাদের যে কিছু শারীরিক এবং দিক নির্দেশনামূলক আহ তারপরে যে দেশের শপথ বাক্য এই সমস্তগুলো পাঠ করা হয়, এটাই হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। আচ্ছা, ভেরি গুড। আমরা একটু অফিসিয়াল ওয়েতে দেখি আসলে প্রাত্যহিক সমাবেশটা আসলে কি? বা প্রাত্যহিক সমাবেশ বলতে আমরা কি বুঝি? বা প্রাত্যহিক সমাবেশ কাকে বলে? ক্লাস শুরু হওয়ার আগে বিদ্যালয়ের সামনে খোলা জায়গায় প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সমবেত হওয়াকে স্কুল অ্যাসেম্বলি বলা হয় বা প্রাত্যহিক সমাবেশ বলা হয়। অর্থাৎ ক্লাস শুরুর পূর্বে আপনারা স্কুলে কলেজে যখন পড়েছেন ক্লাস শুরুর আগে মনে করে দেখেন যে খোলা মাঠে অ্যাসেম্বলি হতো, সমাবেশ হতো, যেখানে কোরআন তেলাওয়াত থাকতো, যেখানে জাতীয় সঙ্গীত থাকতো, তারপরে শপথ বাক্য পাঠ করতে হতো, বিভিন্ন এক্সারসাইজ হতো, প্রধান শিক্ষক অথবা অন্যান্য শিক্ষকদের স্পিচ থাকতো, মোটিভেশনাল বিভিন্ন সেশন থাকতো। এরপরে আবার সারিবদ্ধভাবে যার যার ক্লাসে ফিরে যেত। ক্লাস শুরুর আগে এটা হতো এবং খোলা জায়গাতে হতো, মাঠে। সো এরকম হতো না? আপনারা পেয়েছেন স্কুল কলেজে এরকম? পেয়েছেন? জি স্যার, পেয়েছি। রাইট। জি স্যার। ওটাকেই অ্যাকচুয়ালি প্রাত্যহিক সমাবেশ বলা হয়। ইংরেজি ডেফিনিশনটা একটু খেয়াল করেন। বিফোর দ্য স্টার্ট অফ দ্য ক্লাস, the teachers and the students get assembled in the open space of the school daily. It's called daily assembly. একটু মিউট করে রাখেন, সাউন্ড আসছে। Before the start of the class, ক্লাস শুরুর পূর্বে the teachers and the students, শিক্ষক এবং শিক্ষার্থীরা কি করে গেট অ্যাসেম্বলড একত্রিত হয় ইন দ্য ওপেন স্পেস অফ দ্য স্কুল, স্কুলের খোলা জায়গায়। খোলা জায়গা বলতে নরমালি আমরা মাঠ বুঝি। সো খোলা জায়গায় ডেইলি, প্রতিনিয়ত, প্রতিদিন, ইজ কল্ড, যেটাকে বলা হয় ডেইলি অ্যাসেম্বলি, প্রাত্যহিক সমাবেশ। প্রাত্যহিক সমাবেশ কি জিনিস আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। ভেরি গুড। বুঝতে প্রাত্যহিক পারছি স্যার। সমাবেশ হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিন পাঠ কার্যক্রম শুরু হওয়ার পূর্বে। প্রাত্যহিক সমাবেশটা কখন হয়? ক্লাস শুরু হওয়ার পূর্বে। ক্লাস শুরু হওয়ার পূর্বে কোথায় হয়? স্কুল আঙ্গিনায় হয়, স্কুলের খোলা জায়গায় হয়, স্কুলের মাঠে হয়। সো ক্লাস শুরু হওয়ার পূর্বে হয়। শিক্ষক শিক্ষার্থী সকলে মিলে উপস্থিত হয়ে কিছু অ্যাক্টিভিটিস করা, সেটাই হচ্ছে প্রাত্যহিক সমাবেশ। কিছু কর্মসূচি করা। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। সো প্রাত্যহিক সমাবেশের সিস্টেম সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে শ্রেণী অনুযায়ী ফাইলে দাঁড়াবে, অর্থাৎ শৃঙ্খলার সাথে সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে পড়বে। আপনার ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন, এটা শ্রেণী অনুযায়ী হতে পারে। শ্রেণীতে যদি সেকশন থাকে, যে ফর এক্সাম্পল ক্লাস 6 এ 4টা সেকশন এ বি সি ডি, তাহলে আলাদা আলাদা সেকশন ওয়াইজ দাঁড় করানো যেতে পারে। আবার যদি স্টুডেন্ট কম হয় তাহলে মার্জ করে একসাথে দাঁড় করানো যেতে পারে। এরপরে চাইলে মেয়ে ছেলে আলাদা করে দাঁড় করানো যেতে পারে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? মেয়ে ছেলে আলাদা করে দাঁড় করানো যেতে পারে। এভাবে এভাবে মূলত স্কুল অ্যাসেম্বলি স্কুল অ্যাসেম্বলিতে দাঁড় করাতে হয়। স্টুডেন্টরা কি করবে? ক্লাস শুরু হওয়ার আগে ওখানে চলে যাবে খোলা মাঠে। মাঠে যাওয়ার পরে সবাই লাইন আপ করবে, সবাই পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াবে। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে জাতীয় পতাকা থাকে, ন্যাশনাল ফ্ল্যাগ যেখানে থাকে, তো জাতীয় পতাকার
ডান পাশে। কোন পাশে? রাইট সাইডে। ডান পাশে প্রধান শিক্ষক দাঁড়াবেন এবং বাম পাশে শারীরিক শিক্ষার শিক্ষক দাঁড়াবেন। যাদের উচ্চতায় শর্ট, যেসব শিক্ষার্থী তারা সামনের দিকে দাঁড়াবে, যেসব শিক্ষার্থী উচ্চতায় টল বা লম্বা তারা তুলনামূলকভাবে ধাপে ধাপে পেছনের দিকে দাঁড়িয়ে পড়বে এবং অন্যান্য যে শ্রেণী শিক্ষকগুলো থাকবে তারা লাইনের পাশাপাশি থাকবে অথবা প্রধান শিক্ষকের পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়বেন। বুঝতে পেরেছেন কিভাবে অ্যাসেম্বলিতে দাঁড়াতে হয়? এবং একজন ফিজিক্যাল এডুকেশন টিচার এই প্রাত্যহিক সমাবেশটি পরিচালনা করবেন। ফিজিক্যাল এডুকেশন টিচার যদি চান তাহলে উনি স্টুডেন্টদেরকে প্রস্তুত করে তাদেরকে দিয়েও পরিচালনা করাতে পারেন। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। স্যার, এগুলো কি আমাদের লিখে রাখা লাগবে? আপনারা এরকম পিডিএফ পাবেন, লিখে রাখতে হবে না। যদি কেউ লিখে রাখতে চান সেটার ভিন্ন বিষয়, বাট আপনারা পিডিএফ গুলা পাবেন। ওকে স্যার। ঠিক আছে স্যার। স্যার ক্লাসগুলো কি রেকর্ডিং থাকবে? জি, ক্লাসগুলো রেকর্ডিং থাকবে, অফিস থেকে এটা রেকর্ডিং করা হয়। স্যার, রেকর্ডিংটা কোথায় পাবো? এটা আপনাদেরকে জানিয়ে দেবে, একটা ইউটিউবে আপলোড করা হয়, সেখানে আপনাদেরকে লিংক দিয়ে দেবে। তবে ক্লাস রেকর্ডিং এর অনেক সময় মিস্টেক হয়ে যায়, সো আপনারা রেকর্ডিং এর আশায় থাকবেন না। আপনারা চেষ্টা করবেন ক্লাসে রেগুলার থাকার এবং অ্যাটেনটিভ থাকার, তাহলে আপনাদের পরীক্ষার প্রিপারেশন 80% হয়ে যাবে। আমরা ক্লাসে যা পড়বো পরীক্ষায় আমাদের সেগুলোই আসবে ইনশাআল্লাহ। শুক্রবারে ক্লাস হবে নাকি? অফিস থেকে আগে থেকে আপনাদেরকে অ্যানাউন্স করে দিবে যে কবে ক্লাস হবে, আগে থেকে জানিয়ে দিবে। এরপরে আপনারা রুটিনও পেয়ে যাবেন যে কোন কোন দিন ক্লাস হবে, কয়টার সময় ক্লাস হবে। ওকে স্যার, ঠিক আছে। এখন ধন্যবাদ। আসেন, এই যে প্রাত্যহিক সমাবেশ, আমরা দেখলাম যে প্রাত্যহিক সমাবেশটা কি জিনিস এটা আমরা বুঝতে পেরেছি। এখন এই প্রাত্যহিক সমাবেশের আসলে প্রয়োজনীয়তাটা কি? কেন এই প্রাত্যহিক সমাবেশ করা হয়? প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা আমরা একটু রাইট সাইডের পয়েন্টগুলা খেয়াল করি। শৃঙ্খলা ও নিয়ম শেখানোর জন্য। নাম্বার 2 হচ্ছে সময় নিষ্ঠতা শেখানো হয় এই প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে। নাম্বার 3 দলগত অনুভূতি বাড়ে। দেশপ্রেম ও জাতীয়তাবোধ বৃদ্ধি পায়। নৈতিকতা ও আদর্শ জীবনের শিক্ষা পাওয়া যায়। এগুলোকে যদি একটু ব্রিফ করি, খেয়াল করে দেখেন, প্রতিদিন সকালের সমাবেশে শিক্ষার্থীরা শৃঙ্খলা ও নিয়ম শিখতে পারে। সবাই লাইন আপ করে দাঁড়ায়, লাইনে ক্লাসে যায়, লাইনে ক্লাস থেকে আসে, আবার জাতীয় সঙ্গীত গায়। তাদের মধ্যে শৃঙ্খলা বোধ করে তোলে। সময় নিষ্ঠতা শেখানো কিভাবে হয়? নির্ধারিত সময়ে সমাবেশের শুরু ও শেষ হয়, শিক্ষার্থীরা সময়ের মূল্য বুঝতে শেখে। দলগত অনুভূতি, সকালের সমাবেশে সবাই একত্রে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মধ্যে একতা ও দলগত অনুভূতি বৃদ্ধি পায়। দেশপ্রেম ও জাতীয়তাবোধ, প্রাত্যহিক সমাবেশে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেম ও জাতীয়তাবোধ বৃদ্ধি পায়। নৈতিকতা ও আদর্শ জীবনের শিক্ষা পাওয়া যায়। শিক্ষকদের সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন জীবন গঠনের শিক্ষা পায়। যখন একটা অ্যাসেম্বলিতে, আপনারা যদি আপনাদের স্কুল লাইফের কথা মনে করে দেখেন, অ্যাসেম্বলিতে টিচাররা স্পিচ দিতেন, বক্তব্য দিতেন, সমসাময়িক বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন, আপকামিং এক্সাম নিয়ে কথা বলতেন, দেশের কোনো টপিক নিয়ে হলেও কথা বলতেন, শিক্ষার্থীদের ভালোর জন্য কথা বলতেন কিনা? এরকম শুনেছেন আপনারা? অ্যাসেম্বলি জি করেন স্যার, নাই? শুনেছি। অ্যাসেম্বলি করেন নাই, সমাবেশ করেন নাই ছাত্র জীবনে একদিনও? এরকম কেউ আছেন? এরকম কেউ আছেন? নাই, আশা করছি নাই। সো এই জন্য অ্যাসেম্বলি আমাদের কি কি উপকারে আসে একটু খেয়াল করে দেখেন। সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা পাওয়া যায়। উৎসাহ ও অনুপ্রেরণা, যেটা একটু আগেই বললাম। প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা পাওয়া যায়। মানসিক প্রস্তুতি ও সক্রিয়তা। সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষা কিভাবে হয়?
সমাবেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হয় যা শিক্ষার্থীদের সামগ্রিক মানসিক এবং সামাজিক বিকাশে সহায়তা করে। সমাবেশে বিভিন্ন ধরনের প্রেরণাদায়ক মোটিভেশনাল স্পিচ দেওয়া হয়। সমাবেশে শিক্ষকরা স্টুডেন্টদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন, বিভিন্ন সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে থাকেন, তো যার মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরা ইন্সপায়ার্ড হয়, মোটিভেটেড হয়, মোটিভেশন পায়, উৎসাহ পায়। এছাড়া সমাবেশের অন্যতম একটা মাধ্যম হচ্ছে সমাবেশ, সেটা হচ্ছে দিক নির্দেশনা পাওয়া যায়, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে এক্সাম রিলেটেড কোনো ঘোষণা, ছুটি সম্পর্কিত কোনো ঘোষণা বা স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীদের সবাইকে, একটা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে অ্যাট এ টাইম একসাথে পাওয়া যায়। মানসিক প্রস্তুতি ও সক্রিয়তা, যেহেতু ক্লাস শুরুর আগেই সমাবেশটা হয়, সেখান থেকেই কিন্তু সবাই মানসিকভাবে ক্লাসের জন্য প্রস্তুত হতে পারে, হয়ে থাকে, এবং এই দিনব্যাপী যে কর্মতৎপরতা এটা বাড়ায় হচ্ছে প্রাত্যহিক সমাবেশের মাধ্যমে। কারণ কি, সকালে স্কুল আঙিনায় যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পরে সবাই সো ক্লাসে যাওয়ার পূর্বে মেন্টাল একটা প্রিপারেশন, বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল প্রিপারেশন কিন্তু এই ডেইলি অ্যাসেম্বলি থেকে শিক্ষার্থীরা পায়, যে তারা অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করবে আফটার দ্য ডেইলি অ্যাসেম্বলি। তো প্রাত্যহিক সমাবেশ শিক্ষা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, সময়নিষ্ঠতা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ গঠনে সহায়তা করে। সুশিক্ষিত সুনাগরিক হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে প্রাত্যহিক সমাবেশের ভূমিকা অপরিসীম। তাহলে প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন জি স্যার, জি স্যার। প্রাত্যহিক সমাবেশের গুরুত্বটা আসলে কি? সো প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব পয়েন্টগুলো অলমোস্ট একই। সো আপনারা যদি একই রকম লিখেন কোনো অসুবিধা নাই। তবে তার আগে আমরা একটু পয়েন্টগুলো দেখি। দেখেন এখানে কতগুলো মার্জ হয়ে যাবে, অর্থাৎ একই রকম পয়েন্ট। শৃঙ্খলা শিক্ষা দেয়, দেশপ্রেম জাগায়, শরীর ও মন প্রস্তুত হয়, নিজেকে প্রকাশের সুযোগ দেয়, সামাজিক আচরণ শেখায়, সাম্প্রতিক বিষয় জানার সুযোগ থাকে। জি বলেন। হ্যালো, কেউ কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি স্যার। সো প্রাত্যহিক সমাবেশের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আপনারা একই লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রয়োজনীয়তা এবং গুরুত্ব? প্রয়োজনীয়তা এবং গুরুত্বের মধ্যে পার্থক্যটা কি? নিড এন্ড ইম্পর্টেন্স এর মধ্যে পার্থক্যটা কি? কে বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রয়োজনীয়তা এবং গুরুত্ব? কে বলতে পারবেন? প্রয়োজনীয়তা এবং গুরুত্বের মধ্যে পার্থক্য কি? ওকে, সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, শুনতে পাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা অনেকে জানেন, বাট অনেকে লজ্জা পাচ্ছেন, বলতে চাচ্ছেন না। যদি ভুল হয়, জি স্যার, আসলে জি লজ্জা স্যার। পাওয়ার কিছু নেই। ক্লাসে যত ডিসকাস করবেন তত বেশি জানতে পারবেন। ওকে ফাইন। সো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা কেউ আছেন আইফোন ইউজ করেন, এরকম কেউ আছেন এখানে? আইফোন ইউজ করেন এরকম কেউ আছেন? সম্ভবত নাই। নো স্যার, নাই। এমডি হালিম, আপনি ইউজ করেন? না স্যার, না। ওকে, কেএম নিজাম ইউজ করেন? না না স্যার, ভিভো ওকে ফাইন। ফোন ইউজ করি স্যার। আচ্ছা, আইফোনের গুরুত্ব আছে না? জি স্যার। অবশ্যই আছে স্যার।
অবশ্যই আছে। ধরেন আমার কাছে একটা ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে ক্লাস কন্ডাক্ট করছি, এই যে পাওয়ার পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি, সে ল্যাপটপের গুরুত্ব আছে না? অবশ্যই জি আছে স্যার। স্যার। জি স্যার আছে। আপনাদের কাছে সবার কাছে স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, আছে স্যার, আছে যে কারণে আছে। আপনারা এই ক্লাসটা করতে পারছেন। তো এই জি অ্যান্ড্রয়েড স্যার। ফোন বা স্মার্টফোনের গুরুত্ব আছে না? জি স্যার। আছে স্যার। আচ্ছা আচ্ছা, চিন্তা করে দেখেন, আপনাদের সবার কি আইফোনের প্রয়োজন আছে? আইফোন না হলে কি চলতে পারবেন না? পারবো স্যার। অবশ্যই চলতে পারবো স্যার, আমরা স্যার চলতেছি চলা তো। যাবে অবশ্যই। চলা যাবে, চলতে পারবেন, ওটার প্রয়োজনীয়তা সবার কাছে নাই। সবার ওই আইফোন প্রয়োজন নাই, কারণ কি ওটার অনেক টাকা দাম। আমরা মেইন রিজনটাই করি যে ওটা হচ্ছে অনেক দামি ফোন, আমাদের সবার সাধ্যের বাইরে, বেশিরভাগ মানুষের সাধ্যের বাইরে দামটা, যে কারণে আমাদের কিন্তু ওটার প্রয়োজন নেই। আব্দুল হালিম একটু মিউট করে রাখেন। সো আমার কথা কি বুঝতে পেরেছেন? যে কারণে আইফোনের প্রয়োজনীয়তা, আইফোনের গুরুত্ব আছে, বাট আমার কাছে আইফোনের প্রয়োজনীয়তা নাই। আইফোন এটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে, এই যে প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। গুরুত্ব সবার কাছে আছে, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে। পৃথিবীতে আল্লাহ সৃষ্টির সবকিছুরই গুরুত্ব রয়েছে। টেবিলের গুরুত্ব আছে, খাটের গুরুত্ব আছে, একটা ওয়াটার বোতলের গুরুত্ব আছে, একটা ড্রেসিং টেবিলের গুরুত্ব আছে, একটা কি বলে এক জোড়া জুতার গুরুত্ব আছে, আছে না? জি স্যার আছে। জি স্যার। জি স্যার আছে। বাট সবকিছুর প্রয়োজনীয়তা সবার কাছে থাকে না, প্রয়োজনীয়তাটা ভ্যারি করে ম্যান টু ম্যান। আপনার কাছে ল্যাপটপের প্রয়োজনীয়তা থাকতে পারে, আপনি ল্যাপটপ ছাড়া চলতে পারছেন না, ডেইলি লাইফ ইউজে আপনি অ্যাসাইনমেন্ট করছেন, পড়াশোনা করছেন, বিভিন্ন কাজ করছেন, সেটার জন্য ফ্রিল্যান্সিং করছেন, আপনার ল্যাপটপের প্রয়োজনীয়তা আছে। বাট আরেকজন যে সেই এই কাজগুলো করছে না, তার ল্যাপটপের প্রয়োজনীয়তা নাই থাকতে পারে, বাট ল্যাপটপের গুরুত্ব সবার কাছে আছে। am I clear? জি স্যার। জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। সবকিছুরই গুরুত্ব আছে, বাট সবকিছুর প্রয়োজনীয়তা সবার কাছে নাই। আপনার কাছে আপনার প্রয়োজনীয়তা একরকম, আমার প্রয়োজনীয়তা আর এক রকম, এই যে কেম নিজামের প্রয়োজনীয়তা আর এক রকম, মনির সাহেবের প্রয়োজনীয়তা আর এক ধরনের হতে পারে। কেউ আলু ভর্তা পছন্দ করেন, কেউ এই ডাল ভর্তা পছন্দ করেন, কেউ আবার মাছ ভর্তা পছন্দ করেন, বাট সবকিছুরই তো গুরুত্ব আছে, বাট প্রয়োজনীয়তাটা ডিফারেন্ট। তাহলে নিশ্চয়ই আমরা প্রয়োজনীয়তা এবং গুরুত্বের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। এখন আসেন সো এখানে আপনারা গুরুত্বটা এবং প্রয়োজনীয়তাটা একই লিখবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা আমরা একটু যাই। প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিক কার্যক্রম। আমাদের যে স্কুল অ্যাসেম্বলি হয় বা প্রাত্যহিক সমাবেশ হয়, এটার সিকুয়েন্টাল অ্যাক্টিভিটিসটা আসলে কি? সিকুয়েন্টাল অ্যাক্টিভিটিস অফ ডেইলি অ্যাসেম্বলি। আচ্ছা, আপনারা স্কুল কলেজে অ্যাসেম্বলি করেছেন, প্রাত্যহিক সমাবেশ করেছেন, এখন আমাকে একটু শেয়ার করেন তো এই অ্যাসেম্বলিতে কি কি হতো, কোন কোন কার্যক্রম অ্যাসেম্বলিতে হতো, একটু শেয়ার করতে পারবেন? কে পারবেন? প্রথমে স্যার কোরআন তেলাওয়াত হয়। প্রথমে প্রথমে কোরআন পরিদর্শন করে। তারপরে আপনার কোরআন শেষে আপনার জাতীয় সঙ্গীত হয়। তারপরে আপনার ওই যে ইগুলো মানে পিটিগুলো করা হয়। প্রিয়া আক্তার একটু মিউট করে রাখেন, প্রিয়া আক্তার। জি, প্রথমে আব্দুল আজিম বলছিলেন প্রথমে কোরআন তেলাওয়াত হয়, তারপরে কি হয় বললেন? জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় সঙ্গীত, তারপরে স্যার কোরআন তেলাওয়াত হয়, শপথ বাক্য পাঠ করানো হয়, জাতীয় সঙ্গীত গাওয়া হয়। স্যার আমি বলতে চাচ্ছি স্যার। জি তারপর বলেন। কি করানো হয় স্যার?
স্যার স্যার প্রথমেই কোরআন তেলাওয়াত করা হয় স্যার, এরপরে গীতা পাঠ করা হয়, এরপরে স্যার পর্যায়ক্রমে কিছু পিটিকরণের পরে এরপরে স্যার শপথ করানো হয়। শপথের পরে স্যার আহ, স্যার জাতীয় সঙ্গীত, এরপরে স্যার সম্ভবত জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। আচ্ছা, জাতীয় very good. পতাকা উত্তোলন, জাতীয় Okay. পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন। জি, মনির হোসেন, জাতীয় পতাকা উত্তোলন। আর কেউ বলতে চান? ওকে, ফাইন। এবার আমি বলি, শোনেন। সবাই বলেছেন, সবাইকে ধন্যবাদ। এখন আপনারা দেখবেন যেটা সবচেয়ে লেটেস্ট সিকোয়েন্টাল অ্যাক্টিভিটিজ অফ ডেইলি অ্যাসেম্বলি। সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিক যে কার্যক্রম, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আপনারা সবাই এই কোর্সটা করছেন, এটা দিয়ে আপনারা এনটিআরসি এক্সাম দিতে পারবেন, আপনারা ফিজিক্যাল এডুকেশন টিচার হতে পারবেন। এখনো পর্যন্ত সারা বাংলাদেশে 4000-এর বেশি পোস্ট ফাঁকা এনটিআরসি এতে ফিজিক্যাল এডুকেশনে, যেটা অন্যান্য সাবজেক্টে নাই বললেও চলে, খুব কম ফাঁকা থাকে। বাট ফিজিক্যাল এডুকেশনে এখনো পর্যন্ত অনেক সিট ফাঁকা আছে। সো আপনারা এরকম একটা কোর্স করছেন, অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন। সো এই কোর্সটা করে আপনারা টিচার হতে পারবেন। এখন অ্যাজ এ টিচার আপনাকে সব জানতে হবে, ফিজিক্যাল এডুকেশন রিলেটেড অ্যাক্টিভিটিস, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, জানতে হবে। সো অ্যাসেম্বলি মেইন রেসপন্সিবিলিটিস অফ আ ফিজিক্যাল এডুকেশন টিচার, একজন ফিজিক্যাল এডুকেশন টিচারের প্রধান দায়িত্ব থাকে এই ডেইলি অ্যাসেম্বলি কন্ডাক্ট করানো। সো ডেইলি অ্যাসেম্বলির কার্যক্রম যদি আপনি না জানেন, তাহলে আপনি সমস্যায় পড়বেন, অর্থাৎ আপনি কোয়ালিটিস অফ এ গুড ফিজিক্যাল এডুকেশন টিচারের মধ্যে পড়বেন না। ফর এক্সাম্পল, আপনার বাসায় মেহমান গিয়েছে, আপনি দাওয়াত করেছেন। এখন মেহমান গিয়েছে আপনার বাসায় 5 রকমের আইটেম, জাস্ট ফর এক্সাম্পল 5 রকমের আইটেম আপনি রান্না করেছেন মেহমানকে খাওয়ানোর জন্য। এখন আপনি সবার প্রথমে মাংস দিলেন, তারপরে দিলেন ডাল, তারপরে দিলেন সালাদ, তারপরে দিলেন দই, তারপরে দিলেন সবজি, তারপরে দিলেন ধরেন ফ্রুটস। সো সিকোয়েন্সটা কি ঠিক আছে? না স্যার, ঠিক নাই। না স্যার। ঠিক নাই। তো আমরা মেহমানদেরকে খাওয়াই, আমরা একটা লিস্ট আপ করে ফেলি যে কোন খাবারটা আগে দিতে হবে, কোনটা কিসের পরে দিতে হবে, কোনটা কখন দিলে ভালো হবে, কোন সময় দিলে ভালো হবে, এটা আমরা একটা সিরিয়াল করে ফেলি। সেম ওয়েতে আমাদের প্রাত্যহিক সমাবেশের একটা সিরিয়াল আছে। প্রথমত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন। অভিবাদন বলতে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনকেই বোঝানো হয়। তো জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, এটা হচ্ছে সবার প্রথমে কাজ। কখন হবে? স্টুডেন্টরা সবাই অ্যাসেম্বলিতে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে, লাইন ফাইল ঠিক করে, ক্লাস অনুযায়ী ছেলে মেয়ে সবকিছু সুন্দর করে ঠিকভাবে দাঁড়াবে। তারপরে প্রথম কার্যক্রম কি? জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, সবাই মনে রাখবেন। সেকেন্ড হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র কোরআন তেলাওয়াত হয়। কারণ কি? আমাদের দেশে মুসলিম স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি থাকে। বাট অনেক প্রতিষ্ঠানে, আমাদের দেশেরই অনেক প্রতিষ্ঠানে গীতা থেকে পাঠও হয়, বাইবেল থেকে পাঠ হয়, ত্রিপিটক থেকে পাঠও হয়ে থাকে। সো ডিপেন্ড করে আসলে কোন ধর্মের স্টুডেন্ট ওই প্রতিষ্ঠানে আছে সেটার উপরে। অনেকে বেশিটাকে প্রায়োরিটি দেয়, যেহেতু আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সো বেশিটাকে প্রাধান্য দেয়। অনেক প্রতিষ্ঠান আছে যেখানে খ্রিস্টান বেশি, তো সেখানে তারা ওই যে বাইবেলটাকে প্রায়োরিটি দেয়। বুঝতে পেরেছেন? সো অনেক প্রতিষ্ঠানে আছে বুদ্ধ বেশি, সো সেখানে ত্রিপিটকটাকে প্রায়োরিটি দেয়। সো এটা আমরা এক্স্যাক্টলি এটা মনে করব যে
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, এটা মনে করুন, ঠিক আছে। দ্বিতীয় অপশন এটা, জাতীয় পতাকার প্রতি, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, এবং সেকেন্ডলি পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। থার্ডলি জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত এরপরে রয়েছে, আমরা আগে এই তিনটা একটু দেখি, যে যখন জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনটা কিভাবে হবে আমরা একটু খেয়াল করি। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট স্থানে সমবেত হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করবেন। ওই সময় সকল শিক্ষার্থী সোজা হয়ে দাঁড়াবে, অর্থাৎ সাবধানে দাঁড়াবে। সোজা মানে সাবধানে দাঁড়াবে, সোজা হয়ে দাঁড়াবে, নড়াচড়া করবে না। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করো বলার সাথে সাথে নির্দিষ্ট ভঙ্গিতে হাত তুলে সবাই সম্মান প্রদর্শন করবে। এক্ষেত্রে সমাবেশ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে 1, 2 বা আপ ডাউন বলা যেতে পারে, অর্থাৎ 1 বলার সাথে সাথে হাত উঠাবে এবং 2 বলার সাথে সাথে হাত নামাবে। আমরা কি হাত দিয়ে স্যালুট দিই না? জাতীয় পতাকাকে যখন সম্মান প্রদর্শন করো বলতে আমরা হাত দিয়ে কি করি? সালাম জানাই জাতীয় পতাকার, হাত উঠিয়ে কপাল পর্যন্ত স্যালুট দেওয়ার মতো। আবার ডাউন বলার সাথে সাথে হাত নামা যায়, অর্থাৎ 1 বলার সাথে সাথে কি করবে? হাত উঠবে, এবং 2 বলার সাথে সাথে হাত নামাবে। এটা হচ্ছে জাতীয় পতাকার উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। এখন পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। এই সময় শিক্ষার্থীরা সবাই আরামে দাঁড়াবে, আরামে দাঁড়াবে, এবং শিক্ষার্থীদের মধ্যে একজন এসে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করবে এবং অন্যরা মনোযোগ দিয়ে শুনবে। তো যদি সবাই ইসলাম ধর্মের হয় তাহলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে, যদি সেখানে গীতা থেকে পাঠ করার ব্যবস্থা থাকে তাহলে সেটাও হবে। এভাবে ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা যেতে পারে। সে সময় অবশ্যই শিক্ষার্থীরা আরামে দাঁড়াবে। জাতীয় সঙ্গীত, শিক্ষক মন্ডলী সহ শিক্ষার্থীরা সবাই একত্রে জাতীয় সঙ্গীত গাইবে এবং এ সময় সবাই সাবধান অবস্থায় দাঁড়াবে। সাবধান মানেই সোজা, এবং ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাটেনশন। তাহলে সোজা হয়ে দাঁড়ানো আর সাবধানে দাঁড়ানো একই বিষয়। ক্লিয়ার সবাই? এখানে জাতীয় সঙ্গীতের একটা লিরিক্স দেওয়া আছে, যে জাতীয় সঙ্গীতটা কেমন আমরা সবাই নিশ্চয়ই জানি জাতীয় সঙ্গীত কেমন। তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। সবাই বলেন যে প্রথম তাহলে কি হবে? ধারাবাহিক যে কর্মসূচি আছে প্রথমটা কি? পতাকা উত্তোলন এবং সম্মান প্রদর্শন। পবিত্র জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, এটা তারপরে বলতে পারেন। জি স্যার। পবিত্র তারপরে ধর্মগ্রন্থ বলতে থেকে পারেন পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও তারপরে জাতীয় এরপরে সঙ্গীত। জাতীয় সঙ্গীত। তারপরে কি? জাতীয় সঙ্গীত। জাতীয় পতাকা উত্তোলনের পরে স্যার পবিত্র জাতীয় ধর্মগ্রন্থ পতাকার প্রতি থেকে পাঠ। সম্মান প্রদর্শন, তারপরে ধর্মগ্রন্থ থেকে পাঠ, তারপরে জাতীয় সঙ্গীত। জি রাইট স্যার। রাইট। এরপরে রয়েছে শপথ বাক্য পাঠ। স্যার জি বলেন। ওকে, স্যার আমি লেটে জয়েন করছি, এর আগে কয়টা চ্যাপ্টার হয়ে গেল? আমি যে প্রত্যেক সমাবেশ থেকে পাইছি, এটা কি পরবর্তীতে আমি আবার ক্লাসটা করতে পারবো? এই প্রাত্যহিক সমাবেশ থেকেই ক্লাস শুরু হচ্ছে, আজকেই ফার্স্ট ক্লাস। এর আগে আপনাদের একটা ইন্ট্রোডাকশন ওরিয়েন্টেশন ক্লাস ছিল। এটা কখন? আমি তো সেটা জানতাম না, এটা কখন হয়েছে? এটা আরো আগে হয়েছে, আপনি একটু অফিসে কথা বললে বুঝতে পারবেন। তারিখে হয়েছে এটা জানুয়ারি কয় তারিখে? 8 তারিখে। 8 তারিখে হয়েছিল একটা। 8 তারিখ তো মনে আসলোই না, আজকে তো 5 তারিখ কেবল। 8 তারিখে হয়েছে একটা ক্লাস। 4 তারিখে? গত মাস জানুয়ারিতে ছিল আপনাদের একটা ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস ছিল, স্টার্টিং ক্লাস। আমি তারপরে ভর্তি হয়েছি।
জি 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 সো ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের কোর্স ডিটেইলস সম্পর্কে আলোচনা হয়েছিল এবং এটার পাশাপাশি আপনাদের কোর্সে কোন কোন সাবজেক্ট পড়বেন, ফার্স্ট সেমিস্টারে কোন সাবজেক্ট আছে, সেকেন্ড সেমিস্টারে কোন সাবজেক্ট আছে, এই কোর্স করে জব ফিল্ডটা কেমন, কি কোন ধরনের জব আপনারা করতে পারবেন, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসে আমরা সরাসরি আমাদের প্রথম যে ও সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট হ্যাঁ, নিয়ে আমরা আলোচনা করছি। তো এটা কোন সাবজেক্ট? আমি তো ওই জন্য ওটা তো করি নাই, বুঝতে পারতেছি না। আমার আজকে যে সাবজেক্টের নাম কি? স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল। ও স্কুল, আমি তো লিখে নিই। স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল অ্যান্ড আপনারা গ্রুপে পাবেন, বুঝতে স্কট ভ্যালু। পেরেছেন? স্কট ভ্যালু স্কোয়াড ড্রিল, DRILL। বিল। স্যার আমার একটা কথা ছিল। জি স্যার, বলেন। এখন আমি যদি ওরিয়েন্টেশন ক্লাসটা ওখান থেকে চাই, আমাকে কি দেওয়া হবে? ওটা কি আমি আবার এসে করতে পারবো? ওখান থেকে আপনি রেকর্ড চেয়ে ক্লাসের দেখবেন, ব্যবস্থা আছে? অফিসে চেয়ে দেখবেন। ও, আমাকে দেওয়া হবে ওইটা আবার? আপনি চেয়ে দেখবেন অফিসে, ঠিক আছে? এটা আমরা ক্লাসে আলোচনা না করি, আপনি আচ্ছা ঠিক অফিসে আছে, তাহলে হ্যাঁ, কথা ওইটা বললে এটা শুনলে আমি ক্লাসের ইয়াগুলো বুঝতে পারবো কোন সাবজেক্ট হচ্ছে। এখন জি জিজ্ঞেস জি করা লাগলো যে কয় সেমিস্টার কয়টা আছে সব শুনতে পারতাম। আচ্ছা ঠিক আছে, অফিস থেকে চেয়ে নিবো স্যার। ওকে, ধন্যবাদ। জি। আর কেউ একজন কোশ্চেন করছিলেন? স্যার আমি বলতে চাচ্ছি যে ক্লাস হওয়ার শেষে কি এখানে পিডিএফ আপলোড করা হবে নাকি দেরি হবে কিছুদিন? আপনারা আপনারা পাবেন, আজকের পিডিএফটা একটু লেটে পাবেন, আমার এটার পরে আর একটা ক্লাস আছে, সো আজকেরটা একটু লেটে পাবেন, বাট আপনারা পাবেন, পিডিএফ পাবেন। আচ্ছা স্যার, আমরা কি ঠিক এটা আছে কি রেকর্ড ক্লাসটা থাকবে আমাদের এখানে? রেকর্ড ক্লাস পাবেন, রেকর্ড ক্লাস অফিস থেকে রেকর্ডিং করা হয় এবং ওই ও, ক্লাসটা আপনাদের আপলোড করার পরে আপনাদেরকে লিংক দিবে, আপনারা সেই লিংক অনুযায়ী ক্লাস পেয়ে যাবেন। ক্লাস কি আজকে পাবো রেকর্ড ক্লাস এইটা? জি, রেকর্ড ক্লাসের জন্য একটু কাইন্ডলি অফিসে কথা বলবেন, অফিস থেকে আপনাদেরকে দিবে, আপনারা একটু ক্লাসটা করেন আজকে। আচ্ছা ঠিক আছে। ওকে, ভালো। সো আমরা কথা বলছিলাম ধারাবাহিক কার্যক্রম নিয়ে। প্রথমত হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন, সেকেন্ডলি পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, থার্ডলি জাতীয় সঙ্গীত, এন্ড নাম্বার 4 শপথ বাক্য। সো শপথ বাক্য এবং এটার পরে প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য, প্রতিষ্ঠান প্রধানের বক্তব্যের পরে শরীর চর্চা, পিটি বা রিদমিক এক্সারসাইজ। এখন শপথ বাক্যর সময় কি হবে? সবাই সাবধানে দাঁড়াবে, ডান হাত কাঁধ বরাবর সামনে উঁচু করে রাখবে, কাঁধ বরাবর সামনে তুলবে, আঙ্গুলগুলো খোলা অবস্থায় থাকবে, একত্রে থাকবে। একজন শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করবে এবং অন্য সবাই তার সাথে পাঠ করবে। শপথ গ্রহণ শেষে হাত নামাও বলার সাথে সাথে সবাই হাত নামাবে। সো বর্তমান সময়ের যে শপথটা রয়েছে, এই আপডেট শপথটা এখানে দিয়েছি, খেয়াল করে দেখেন। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে মহান আল্লাহ বা মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি, আমিন। এটা হচ্ছে শপথ। এই শপথটা সবাই মুখস্থ করে ফেলবেন, এটা বর্তমান সময়ের শপথ, সবচেয়ে আপডেট এবং লেটেস্ট। এরপরে শপথের পরে প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য, যদি প্রয়োজন বোধে, অর্থাৎ যদি প্রয়োজন হয়, ফর এক্সাম্পল প্রতিষ্ঠান প্রধান বক্তব্য দিতে চাচ্ছেন না, তাহলে দরকার নাই, এটা স্কিপ করে যাবেন। যদি প্রয়োজন হয় প্রতিষ্ঠান প্রধান বক্তব্য দিবেন, তবে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা কি করবে? সবাই আরামে দাঁড়াবে এবং শরীর চর্চা, পিটি, অনুশীলন বা রিদমিক ব্যায়াম, রিদমিক বলতে ছন্দময়, অর্থাৎ মিউজিকের সাথে সাথে ব্যায়াম। শারীরিক শিক্ষার শিক্ষক শিক্ষার্থীদেরকে সহজ সহজ ব্যায়াম বা পিটি করাবেন। প্রয়োজন বোধে ছোট বাচ্চাদের রিদমিক এক্সারসাইজ বা ছন্দময় ব্যায়ামও করানো যেতে পারে। মনে রাখতে হবে
শীতকালীন সমাবেশে ব্যায়াম বা পিটি করার উপযুক্ত সময়। গরমের দিনে ব্যায়াম বা পিটি করলে শিক্ষার্থীরা অসুস্থ হতে পারে। অনেক সময় গরমে সবার গরম লাগে প্রচন্ড, আবহাওয়া ওরকম ভালো থাকে না। গরমের কারণে শিক্ষার্থীরা কিন্তু এক্সারসাইজ বেশি করলে অসুস্থ হয়ে যেতে পারে। সো প্রাত্যহিক সমাবেশ শেষে সবাই কি করবে? আবার ক্লাসে সারিবদ্ধভাবে ফিরে যাবে। তো প্রাত্যহিক সমাবেশ শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও শারীরিক গঠনে অত্যন্ত কার্যকর একটি উপাদান। এটি শুধু একটি রুটিন কর্মসূচি নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক গুণাবলী গড়ে তোলে। এখন তাহলে এই যে আমরা সিকোয়েন্স গুলা দেখলাম, একটু বলেন তো আমার সাথে, কে বলতে পারবেন প্রাত্যহিক সমাবেশের যে সিকোয়েন্স, প্রাত্যহিক সমাবেশের সিকোয়েন্স কে বলতে পারবেন? আমরা যে সিকোয়েন্স স্যার গুলো দেখি, স্যার স্যার জি জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, এরপরে স্যার পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, এরপরে স্যার জাতীয় সঙ্গীত, এরপরে স্যার শপথ বাক্য পাঠ এবং প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য স্যার। এর জি স্যার। প্রতিষ্ঠান প্রধানের বক্তব্যের পরে আরেকটা আছে স্যার পিটি প্যারেড। জি স্যার। পিটি প্যারেড ঠিক না, যে শরীর চর্চা স্যার। জি শরীর চর্চা বা ফিজিক্যাল এক্সারসাইজ বলতে পারেন, শুধু পিটি অনুশীলন বলতে পারেন, বা পিটি বলতে পারেন, শুধু পিটি বলতে পারেন। প্যারেড ইজ ডিফারেন্ট, প্যারেড ডিফারেন্ট জিনিস আর পিটি ডিফারেন্ট জিনিস। জি স্যার। তো জি স্যার। আপনারা চেষ্টা করবেন এই এক্সাক্ট সিকোয়েন্সটা মনে রাখার, যাতে করে আপনারা এটাকে প্রমোট করতে পারেন, যে কেউ জিজ্ঞাসা করলে যেন সুন্দর নিয়মটা বলতে পারেন। তাহলে আমরা আজকে আমরা অল্প করে, আমরা আস্তে আস্তে, যেহেতু হঠাৎ করে অনেক বেশি আমরা নিতে পারবো না, অনেক বেশি লোড, আমরা অল্প অল্প করে আগাবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে আমরা মেইনলি আলোচনা করেছি প্রাত্যহিক সমাবেশ কি, প্রাত্যহিক সমাবেশ কি এবং প্রাত্যহিক সমাবেশ প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছি, এবং এটার পাশাপাশি আমরা আলোচনা করেছি প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিক কর্মসূচি, প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিক কর্মসূচি। তো এই ধারাবাহিক কর্মসূচির মধ্যে আমি একবার রিপিট করি। প্রথমত জি স্যার। হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন। জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, যদি উনি অ্যাবসেন্ট থাকেন তাহলে অন্য কোনো শিক্ষক প্রতিনিধি করবেন, এবং এই সময় শিক্ষার্থীরা সবাই সাবধানে অবস্থায় থাকবে, সাবধানে দাঁড়াবে, এবং জাতীয় পতাকা উত্তোলন করার পরে সবাই জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে বলার সাথে সাথে সবাই হাত উঁচু করে স্যালুট দিবে বা সালাম দিয়ে সম্মান প্রদর্শন করবে। এক এক বলা যেতে পারে, এক দুই, এক বললে হাত উঠবে, দুই বললে নিচে নামবে, আপ ডাউন বলা যেতে পারে, 1 2 বলা যেতে পারে। এরপরে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন শেষ। এটার পরে শিক্ষার্থীরা সবাই আরামে দাঁড়াবে। আরামে দাঁড়ানোর পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, এবং এরপরে সবাই আবার সাবধানে দাঁড়াবে। তারপরে জাতীয় সঙ্গীত হবে, জাতীয় সঙ্গীত শেষে শপথ হবে। শপথের সময় হাত, ডান হাত কাঁধ বরাবর সামনে খোলা অবস্থায় থাকবে, হাত আঙ্গুলগুলো সবাই পাশাপাশি থাকবে, ক্লোজ, গ্যাপ থাকবে না, ক্লোজ থাকবে, যেভাবে আমরা শপথ করি কোনো কিছুর উপরে হাত রেখে। ঠিক আছে? সো এই সিকোয়েন্সটা আমাদের মেনটেন করতে হবে, এবং শপথ শেষে প্রতিষ্ঠান প্রধানের বক্তব্য যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান অথবা অন্যান্য কোনো শিক্ষকের যদি স্পিচ থাকে ওই সময়ে, এবং এটার পরে লাস্টলি ফিজিক্যাল এক্সারসাইজ বা রিদমিক এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম বা শারীরিক কসরত, যেটাই বলেন। সবাই ক্লিয়ার? হ্যালো, জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করেছি সবাই কি ক্লিয়ার হয়েছেন, নাকি মাথা এরকম, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ছবি, মাথা এরকম হয়ে আছে? বুঝতে পারছি স্যার। ক্লিয়ার স্যার।
প্রাত্যহিক সমাবেশ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না স্যার। স্যার। কোনো কোশ্চেন নাই, ভেরি গুড। তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি দেখেন কোনো প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ হচ্ছে উল্টাপাল্টা নিয়মে, তাহলে কি করবেন? আপনারা যেখানে যেখানে চাকরি করবেন সেই জায়গাগুলোতে এরকম সুন্দর নিয়ম, আপডেট নিয়ম চালু করার চেষ্টা করবেন। যত ভালো নলেজ রাখবেন, যত ভালো জানতে পারবেন, তত আপনারা সামনের দিকে সুন্দরভাবে এগোতে পারবেন এবং ভালো অবস্থানে যেতে পারবেন। সো শুধুমাত্র এই কোর্সটা করেই কিন্তু ক্ষান্ত না, আপনাদের জানতে হলে অনেক পড়াশোনা করতে হবে। আপনারা সবাই ভিন্ন ভিন্ন সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন। সো বেশিরভাগই সাবজেক্টে বাংলাদেশে দেখা যায় যে সিট বুক হয়ে আছে, পোস্ট ফাঁকা নাই। তারপরে নাম্বার অফ গ্রাজুয়েট বের হচ্ছে, অনেক গ্রাজুয়েট বের হচ্ছে দিনে দিনে, যে কারণে পোস্ট ফাঁকা থাকছে না। সো ফিজিক্যাল এডুকেশনেও পাবেন না। এখন সুযোগ, আস্তে আস্তে নিজেদেরকে বেশি বেশি এনরিচ করতে থাকবেন, বেশি বেশি পড়াশোনা করতে থাকবেন, যদি আলটিমেটলি এই সাবজেক্টে শিক্ষকতা করতে চান। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকতা করাটা সবচেয়ে সহজ, বিশেষ করে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে। ঠিক বলেছি? জি স্যার। জি স্যার। সো পোস্ট যদি 20,000ও ফাঁকা থাকে, তারপরেও অনেকের হবে না যারা ভালোভাবে চেষ্টা করবে না। হ্যাঁ। আপনি যদি জি চেষ্টা স্যার। করেন, পোস্ট অল্প ফাঁকা থাকলেও আপনার হয়ে যাবে, আপনি যদি চেষ্টা করেন ভালোভাবে, প্রপার স্যার ওয়েতে। স্যার এই শারীরিক শিক্ষা কেমন সিট ফাঁকা থাকে? এখন 4,200 সামথিং সিট ফাঁকা আছে এনটিআরসি এতে। স্যার এটা কি কলেজ পর্যায় পর্যন্ত করা যাবে? এখানে কলেজ রয়েছে, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, ডিগ্রি কলেজ সব আছে, তবে না, আমি 10ম বলছি গ্রেড। যে 10ম গ্রেডটা স্কুলে এবং কলেজে, স্কুলেরটা কত গ্রেডে করা যাবে আর কলেজেরটা শারীরিক স্কুল শিক্ষা? কলেজ দুটাই স্টার্টিং এ 10ম গ্রেড। দুটোই কলেজে 10ম যেহেতু গ্রেড। একটা পরীক্ষাতেই এটা হয়ে যায়, এখানে আলাদা কোনো লেকচারার পরীক্ষা হয় না। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কলেজে শারীরিক শিক্ষার কোনো বিষয়ই নাই, যে কারণে কলেজে শরীরচর্চা শিক্ষক বা শারীরিক শিক্ষার শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়, এই ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ দেওয়া হয়। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি স্কুলের পরীক্ষা দিয়ে ওই এক আবেদনেই আপনি কলেজ, কামিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, ডিগ্রি কলেজ, অনার্স পাস কোর্স কলেজ, এরকম বিভিন্ন কলেজগুলোতেও আবেদন করতে পারবেন। বাট সেখানে আপনার বেতন স্কেল হবে 10ম গ্রেড। ক্লিয়ার? হ্যাঁ, 10ম গ্রেডের বেতন কেমন? 10ম গ্রেডের বেসিক হচ্ছে 16,000, আর বেসিক সর্বোচ্চ 16,000। করলে? বাকি যেটা আছে হাউস রেন্ট, চিকিৎসা ভাতা, বাকি যেটা আছে এগুলা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে, এক এক জায়গার প্রতিষ্ঠান এক এক রকম পায়। তবে এখন খারাপ না, এনটিআরসি এখন সুযোগ সুবিধা বাড়াচ্ছে, ভালোই। আর নরমালি এনটিআরসি টোটাল 25-এর উপরে যাবে। এরিয়া ওয়াইজ ডিপেন্ড করবে, কোন জায়গার চাকরি করবেন সেটার উপর ডিপেন্ড করবে। তবে এনটিআরসি এর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখন পোস্টিংটাও চালু হয়ে যাচ্ছে, পোস্টিং চালু আছে আর কি। সো পোস্টিং চালু আছে, নিজ নিজ এলাকায় চাকরি করতে পারে সবাই, এলাকাতে সবার অল্প টাকায় হয়ে যায় আর কি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। যদি কোনো কোশ্চেন স্যার থাকে। একটা কোশ্চেন ছিল, এখন যে 200 মার্কের রিটেন হবে, তারপরে ভাইবার পরে কি সরাসরি জয়েন নাকি আগের মতো বসে থাকতে হবে নিবন্ধনে? নিবন্ধনে এখন 200 মার্কের যে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা হবে, এটার পরে ভাইবার পরে সরাসরি চাকরি হয়ে যাবে। এখন আর আগের মতো বসে থাকতে হবে না? আগের মতো ওরকম করে বসিয়ে রাখবে না, এবার ভাইবা থেকে সরাসরি প্রতি বছরের নিয়োগ দিয়ে দেবে। এখন থেকে আর সার্টিফিকেটের মেয়াদ ওরকম দেওয়ার কথা না। 19তম সার্কুলার হলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার আমার একটা বিষয় ক্লিয়ার হওয়া ছিল, সেটা হলো কি, ওই সরকার থেকে কি এমপিওভুক্ত কলেজে কিছু বেতন যেটা যে
বেসিক, ওটা কি সরকার থেকে দেয়? এমপিভুক্ত কলেজের যে এই বেসিক, এটা সরকার থেকে দেয় কিনা? জি জি, ওটা বেসরকারি, এটা এনটিআরসি এর আন্ডারে, বাট এটা গভর্নমেন্ট থেকে দেয়। 16,000 যদি গভর্নমেন্ট থেকে, আর যে প্রতিষ্ঠানের যেরকম নিয়ম ওখান থেকে যে যত দেয় ওটার উপর ডিপেন্ড করে যে কেমন সিলেবাস। জি, ওখান থেকে গভর্নমেন্ট একটা হাউস রেন্ট আছে 1,000 টাকা ছিল আগে, এটাকে এখন বাড়িয়ে প্রায় 2,000 টাকা সামথিং করেছে। বাট প্রতিষ্ঠান যেগুলো ঢাকাতে আছে সেগুলো আরো বেশি পায়, প্রতিষ্ঠানের ইনকাম সবকিছুর উপর ডিপেন্ড করে আর কি বাকি এগুলা।